আমি অপরাজিতা। আচ্ছা, তোর তো আপত্তি কিসের? আমার তো কেমন জানি তোকেই সন্দেহ হচ্ছে। বললে না, বললে না আমাকে, বললো না আমাকে। আচ্ছা, আমাকে ফাঁকি, বিজন বিহারীকে ফাঁকি মরে নেই। সুনন্দটা সঠিক কথা জানে, ওটাকে চেপে ধরলেই আসল কথাটা জানা যাবে। কতদিন পরে ঘরটায় আসলে বলো? এক বছর। এই এক বছরে একবারও আসতে ইচ্ছা হয়নি তোমার? এই এক বছরে নিজের ইচ্ছার কথা ভাবার সময় পেয়েছি ওকে আমি। এখন থেকে আবার আসবে তো? না আসলে বুঝি এরকম গুদামঘর বানিয়ে রাখবে ঘরটার? ঘরটার কি হাল করে রেখেছো, একবার পরিষ্কার করনি না? তোমার অপেক্ষা ছিলাম, তুমি এসে পরিষ্কার করবে। জেঠিমা বকেন না? ও, জেঠিমা তো নিজেও তোমার অপেক্ষা করেছে। এই দেখো, মেয়েটা কতদিন পরে এ বাড়িতে আসলো, আর তাকে কাজে লাগিয়ে দিয়েছিস না? জেঠিমা বকেন না কেন ওকে? ঘরটার কি হাল করে রেখেছে, বসার জায়গাটুকুও নেই। যা হাত ধুয়ে আয়, খাবি তো? লাইব্রেরিতে বসে চিঠি লিখছিলেন। চোরের মতো নিঃশব্দে ঘরে ঢুকে নগেন ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার টেবিলে ঘেঁষে দাঁড়ালো। পরাশর ডাক্তার মুখ না তুলেই বলল, বসো নগেন। চিঠিখানা শেষ করে খামে ভরে ঠিকানা লিখে সেটি ডাকে পাঠিয়ে দিয়ে তবে আর আবার নগেনের দিকে তাকালেন।
মানুষ কৃষিকা কাজ করে। মিষ্টি, ও মিষ্টি, পরের 4 লাইন। মিষ্টি শুন না, বাবা না দাদার ঘরে গেল, দাদাকে আজ খুব বকবে, আমি দেখে আসি। নন্দা, এই নন্দা, stop, look and listen is a very good rule of yours. বসতে বললাম যে, এরকম চেহারা হয়েছে কেন? অসুখ নাকি নগেন? কিরে পড়ছিস? হ্যাঁ। ভালো। নগেন ধপ করে একটা চেয়ারে বসে পড়লো। এই তোকে একটা কথা জিজ্ঞেস করতে চেয়েছিলাম। ভয় পাচ্ছিস কেন? এই, আমি কি বাঘ নাকি ভাল্লুক রে? হ্যাঁ, আরে আমি তো তোদের বাবা নাকি? হ্যাঁ, ইয়ে হ্যাঁ রে, ওই যে তোদের দিদি ওই যে 2টো বাচ্চাকে পড়ায় না, হ্যাঁ, কত বেতন পায় রে? আমি জানি না। ঠিকানা শেষ করে খামে ভরে ঠিকানা লিখে। তুই জানিস না নাকি বলবি না? ও এই তো দিদি না করে দিয়েছে বলতে না? আমি জানি না, সত্যি বাবা আমি জানি না। সত্যি বলছি বাবা, আমি জানি না। আমার সঙ্গে চলো কি, আমিও ঠিক বের করে নেব কত বেতন পায়। দিদি, তোমাকে কিছু কথা জিজ্ঞাসা করা ছিল। বল। তুমি যে 2টো বাচ্চাকে পড়াও, কত টাকা বেতন পাও? আরেকটা রুটি দেবো বাবা?
কেন কেন বলো তো বাবা আমাকে এতটুকু বিশ্বাস করে না? কেন? আজকাল খুব মনে হয় আমি হেরে যাচ্ছি, বারবার হেরে যাচ্ছি। কাউকে ভালো রাখতে পারছি না, কাউকে না। এভাবে নিজেকে কেন দোষ দিচ্ছ? তুমি তো সবটা দিয়েই করছো, নিজেকে শেষ করে দিয়ে করছো। সেটা হয়তো যথেষ্ট নয়, কম হয়ে যাচ্ছে কোথাও। তাই তো বাবা অতটুকু বাচ্চাদের কাছে জানতে চেয়েছে আমি কত টাকা বেতন পাই। কদিন আগেই সুনন্ত আমার উপর ভরসা রাখতে পারেনি বলেই স্কুলের এক্সকারশন নিয়ে ওরকম করলো। সুনন্দ বিশ্বাস করেনি যে দিদি যে কথা বলেছে সেটা সে রাখবে। এভাবে ভেবো না মন্দি, সুনন্দ ছেলে মানুষ, ও অত কিছু বোঝে না। কাকাবাবুও মানসিকভাবে ভালো জায়গায় নেই। দিনের পর দিন বাড়িতে থাকতে থাকতে আমি তো বাবাকে বলিনি তুমি বাড়িতে বসে থাকো। তুমি তো জানো আমি বাবাকে কিভাবে অফিসে পাঠাতে চেয়েছি, কিভাবে অন্য কাজে ব্যস্ত রাখতে চেয়েছি। বাবা কিছুই করবে না। আমি সেখানে কি করতে পারি বলতে পারো? বাবাকে যতবারই বলেছি অফিসে যাওয়ার কথা, বলেছি বাড়িতে এভাবে বসে থেকো না, ততবারই ভুল বুঝেছে বাবা আমাকে। ভেবেছে আমি জোর করছি, অন্যায়ভাবে জোর করছি। কাকাবাবু সুনন্দকে পড়াতো না? পড়াতেন, মা মারা যাওয়ার পর থেকে আর পড়াননি। কতবার আমি বলেছি বাবা সুনন্দকে নিয়ে একটু বসো না, তোমার কাছে এসে ও বেশি মন দিয়ে পড়ে। কিন্তু কিন্তু না, বাবা সেটা শুনবে না। শোক দিয়ে ওই সময়টাকে কাটিয়ে দেবে, কিছুতেই পড়াবে না। মায়ের শোকটাকে ঢাল হিসেবে রেখে দিয়েছে বাবা। আর এটাই বাবার অসুস্থতা। বাবা সব রকম কাজ থেকে পালিয়ে বেড়াতে চায়, যে কোনো ভাবে নিজেকে আড়ালে রাখতে চায়। মাঝে মাঝে মনে হয় বাবা কি সত্যি মাকে ভালোবাসতো? কে জানে। মা যতদিন বেঁচে ছিলেন বাবাকে দেখেছি মাকে নিয়ে কতটা কনসার্ন থাকতেন, কিন্তু মন্দি, এসব নিয়ে মন খারাপ করে তোমার কি হবে? এগুলোর কোনো কিছু তো আর তোমার নিয়ন্ত্রণে নেই।
তুমি তোমার ক্ষমতার বাইরে গিয়েও সবার জন্য চেষ্টা করেছো। আর কাকাবাবু এক ধরনের অসুস্থ। ওনার সন্দেহ, ওনার কথা ধরে নাও এক ধরনের অসুস্থতার অংশ। না হলে এর থেকে বের হতে পারবে না। তোমার অনেক সময় নষ্ট করলাম, চলো উঠি। আর একটু বসো না। তোমাকে কথাগুলো বলে হালকা লাগছে। বাবা তোমার কাছে কিছু জানতে চাইনি আমি কত টাকা বেতন পাই? চেয়েছেন? কই, তুমি বললে না তো কিছু। বললে কি হতো? তোমার কষ্টটাই শুধু বাড়ত। অনুমতি দিলে একটা কথা বলবো। এমএর অ্যাডমিশনটা পেন নিয়ে নাও। এমএ? কথাটা এমন ভাবে বললে যেন জীবনে প্রথম এম শব্দটা শুনলে। এরকমই তো। গত একটা বছরে জীবনটা যেন বদলে গেছে আমার, অন্য একটা জীবন। আমি কি ফর্ম তুলবো? তুমি কি পাগল? বিশেষ কারোর জন্য তো বটে। তোমার মনে হচ্ছে আমি ইউনিভার্সিটিতে গিয়ে রেগুলার ক্লাস করব, পরীক্ষা দেব, পড়াশোনা করব? রেগুলার ক্লাস না করো, মাঝে মধ্যে ক্লাসে অ্যাটেন্ড করতে পারো। ছন্দাকে সুষমার মায়ের কাছে বা আমার মায়ের কাছেও রেখে যেতে পারো। মন্দি, একটু চেষ্টা করে দেখো না। আমি জানি একটু চেষ্টা করলেই পারবে। অনার্সে তোমার এত ভালো রেজাল্ট, আর মাস্টার্সটা করবেই না। ওইসব আমাকে দিয়ে আর হবে না। না, আমি মানি না। একটা বছর তো এমনি এমনি শেষ হয়ে গেল। না, ওইসব কিছু হবে না এখন। কেন যাবে না? অন্তত ফর্মটা জমা দাও, তারপর না হলে না হবে। না, নিজের লেখাপড়া নিয়ে বসার সময় এখন আর আমার নেই। আসলে তুমি ফাঁকিবাজ হয়ে গেছো। না পড়ার একটা অভ্যাস তোমার হয়ে গেছে। তাহলে তাই? শোনো না আমার কথাটা। একটা চেষ্টা করতে সমস্যাটা কোথায়? না হয় প্রাইভেট এই পরীক্ষাটা দিলে, কিন্তু প্লিজ পথটা বন্ধ করে দিও না। অকারণেই তুমি এসব বলছো। আমি আর পড়বো না। খুব জেদ সব কিছু তো তোমার। তোমার এই প্রত্যেকটা জেদ আমি ভাঙবো। কেন? তোমার ক্ষতি হচ্ছে তাই। চুপচাপ বসে থেকে তো এটা আমি দেখতে পারি না। তুমি যেটাকে ক্ষতি বলছো সেটা হয়তো ক্ষতি নয়। অবশ্যই ক্ষতি। তুমি তোমার নিজের ক্ষতি করছো। মন্দি, তুমি যদি জেদি হও তাহলে আমিও জেদি। লড়াই করবে?
তোমারও অকারণ বোকার মতো জেদ ভাঙার জন্য প্রয়োজন হলে করব, তোমাকে আমার কথা মানাবো। সে বড় সহজ নয়। বেশ বেশ, আপনার মেয়েও তো বেশ যোগ্য হয়ে গেছে। আপনি বলেন তো, ওর জন্য আমার কাছে ভালো ছেলে আছে। ছেলে লাখ টাকার বেশি বেতন পায়, কয়েকটা বাড়ি আছে। এমন ছেলে তুই কি মেয়ের পাত্র দেখার জন্য তোকে ডেকেছি? তাহলে এবার তুই জোর করে, মানে একটু জোর করে তোর ভালো কপালটার সঙ্গে ওর কপালটা মিলিয়ে নে না বাবা।